এভরিওয়ান, এগুলো তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 6 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি, যারা দেখোনি ফ্রিলি চেক করতে পারো। তোমাদের আমি একটা সেপারেট প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানটায় তোমরা ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্সের সমস্ত মক টেস্টগুলো পেয়ে যাবে, আর খুঁজতে হবে না বেসিক্যালি। এবার আছে ডিএসসি 6 এ। ডিএসসি 6 এ তোমাদের একটা বাজে পোর্শন আছে, মানে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে কি মীনাক্ষী মুখার্জি। তো মীনাক্ষী মুখার্জির থেকে প্রথম দিকেই কনফিউজ ছিল প্রত্যেকটা কলেজ বেসিক্যালি। তো আমি বিভিন্ন স্টুডেন্টের থ্রুতে বিভিন্ন কলেজের এইচওডির কাছে অ্যাপ্রোচ করেছিলাম। অনেক কলেজের এইচওডি বলেছিল যে ঠিক আছে, হবে না, এবং কিছু কিছু কলেজের এইচওডি লাস্টের দিকে বলছে ঠিক আছে, দিয়েছে যখন ওখান থেকে পড়ে রেখো। তো সেই বেসিসে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন মক টেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা ওই ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করো, এবং কেমন ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে, অ্যাকচুয়ালি কেমন দিতে পারে, দেন সেটা কিন্তু বলবো। দুটো স্টোরি রয়েছে, তিনটে পোয়েমস রয়েছে, মীনাক্ষী মুখার্জি রয়েছে, একটা নোভেল রয়েছে, কেমন ধরনের কি প্রশ্ন করতে হবে না হবে দেন সেটা বলে দিচ্ছি। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি এই সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট করছে, লাইক 3-4 মাসের মধ্যে সেমিস্টার নিয়ে নিচ্ছে, বা হচ্ছে কিছু 5 মাসের মধ্যে সেমিস্টার নিয়ে নিচ্ছে কোনো রকম, এছাড়া ওই কারণের জন্য তোমরা কিন্তু ফিফথ সেমিস্টার একটু আগে শুরু করতে পারো। তো তোমাদের আমি ফিফথ সেমিস্টার হচ্ছে কি যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করবো বেসিক্যালি, এবং তোমাদের কোন কোন পেপার পড়বে একটুখানি দেখে নাও। ডিএসসি 9, ডিএসসি 10, ডিএসসি 11 এবং ডিএসসি 12, চারটে অনার্স পেপার এবং সাথে দুটো মাইনর পেপার আমি তোমাদের পড়াবো। টোটাল 6টা পেপার অ্যাকচুয়ালি বেসিক্যালি পড়াবো। এবং তোমাদের যেহেতু ফিফথ সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাসটা অত্যন্ত বড়, ওই কারণের জন্য তোমাদের আমি ইংলিশ অনার্সটাই পড়াবো, এবং বাকি দুটো মাইনর পেপারের নোটস আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। এবার তোমাদের উইকলি দুটো করে ক্লাস নেবো আমি, এবং প্রত্যেকটা ক্লাস অনলাইন বেসিক্যালি হয়, এবং গুগল মিটে আমি ক্লাস করাই, এবং প্রত্যেক কটা ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে বেসিক্যালি। এবং আর কি পাবে দেখে নাও, তোমরা সবাই জানো যে 100% কমন থাকে। প্রজেক্ট আমি করে দিই বেসিক্যালি, এবং ফ্রি নোটস পাবে এবং ইবুক পাবে। ইবুক বেসিক্যালি তুমি টোটাল গোটা দুনিয়াতে হচ্ছে কি যে ইংলিশ অনার্সের ইবুক তোমাদের কেউ দেবে না বেসিক্যালি। ইবুকের একটা সুবিধা আছে, ধরো কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট ক্লাস করতে পারেনি এবং 1-1.5 ঘন্টা ক্লাস সে দেখতে পাচ্ছে না বা কিছু, ইবুকটা পড়ে নিতে পারো। ইবুক বেসিক্যালি হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা পেপারের যে টেক্সটগুলো থাকবে, নোভেল থাকুক বা স্টোরি থাকুক বা পোয়েট্রি থাকুক, প্রত্যেকটা কিন্তু বাংলা প্লাস ইংলিশ ভার্সনস দেওয়া থাকবে হুবাহু, এবং হচ্ছে কি তোমাদের কিন্তু শর্ট সামারিও কিন্তু দেওয়া থাকবে বেসিক্যালি। এবং আমি তোমাদের এবার যারা নোটস কিনবে তাদেরকেও হচ্ছে কি যে শর্ট সামারি দিয়ে দেবো, যাতে তোমাদের খুব একটা অসুবিধা না হয়। মান্থলি টেস্ট নেওয়া হয়, এবং তোমাদের ফিস যেটা গোটাই বিশ্বে হচ্ছে কি যে 450-তে অনার্সের 6টা পেপার কেউ পড়াবে না, যেটা আমি পড়াই। 450 টাকা ফিস। যারা পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখন থেকে টেক্সট করতে পারো, একটা গ্রুপে জয়েন করে দেবো। আদারওয়াইজ তোমরা কিন্তু আফটার এক্সাম কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। সো চলো এবার ডিএসসি 6-এর কোশ্চেনগুলো দেখে নিই। ডিএসসি 6-এ আমি তোমাদের হচ্ছে কি যে একটুখানি উল্টোপাল্টাভাবে রেখেছি, তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বলেও দেবো বেসিক্যালি। এবং তোমাদের আরেকটা জিনিস বলবো, কেউ ধরো যাদের প্রিপারেশন একদম খারাপ, তো যদি মনে করো দাদা একটা করে কোশ্চেন্স করবো, তাহলে একটা করে কোশ্চেন্স করলে প্রত্যেক কটা পোর্শন থেকে কোন কোশ্চেন্সটা করতে পারো তোমরা, কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দেবো বেসিক্যালি, বোঝা গেছে? তো প্রথমে আমি তোমাদের মীনাক্ষী মুখার্জিটা এই রাসমোহন সোয়াইপসটা বলছি। রাসমোহন সোয়াইপসের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন রাসমোহন সোয়াইপ থেকে, ক্রিটিক্যাল এস্টিমেট দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী, মানে মাতঙ্গিনী ক্যারেক্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার যেহেতু মীনাক্ষী মুখার্জিতে একটুখানি কাইন্ড অফ গন্ডগোলের, মানে ওখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে না আসবে একটুখানি বড়টা কাইন্ড অফ মুশকিল, তাও আমি তোমাদের যে কোশ্চেন্সগুলো দিয়েছি আশা করছি ওর থেকে তোমরা পেয়ে যাবে। বাট মীনাক্ষী মুখার্জি বাদে বাকি যে সমস্ত নোভেল, স্টোরি এবং হচ্ছে কিছু পোয়েমের পোর্শনস রয়েছে, সেইগুলোতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ওই কারণের জন্য প্রত্যেক কটা কোশ্চেন্স অল্টারনেটিভভাবে কতভাবে দিতে পারে সমস্ত কোশ্চেন্স আমি তোমাদের মেনশন করে দিয়েছি। আমি এটা চাই না মীনাক্ষী মুখার্জি বাদ দিয়ে বাকি পোর্শনসগুলো তোমাদের কোনো প্রবলেম হোক বা তোমরা কোনো প্রবলেম ফেস করো। ওই কারণের জন্য সমস্ত অল্টারনেটিভ যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু ভালো করে দেখে যাবে, জাস্ট একটুখানি চোখ বুলে যাবে, তাহলে কিন্তু সুবিধা হবে। অ্যান্ড কী কী কথাগুলো বলছে একটুখানি ভালো করে শুনে নাও। নেক্সট, মাতঙ্গিনী ক্যারেক্টারটা ঘুরিয়ে কি দিতে পারে দেখো, সাম উইমেন আর ইকুয়ালস অফ সাম মেন এলাবোরেট উইথ রেফারেন্স টু রাজমোহনস ওয়াইফ, এভাবে বলতে পারে। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, কামেন্ট অন দ্য বঙ্কিমস ট্রিটমেন্ট অফ থিম অফ ম্যারেজ ইন রাজমোহনস ওয়াইফ। বা বলতে পারে ডিসকাস দ্য পজিশনস অফ উইমেন ইন 19th century ইন্ডিয়া অ্যাজ রিফ্লেক্টেড ইন রাজমোহনস ওয়াইফ। বা বলতে পারে ডিসকাস দ্য ডিফিকশনস অফ সোশ্যাল প্রবলেমস ইন রাজমোহনস ওয়াইফ। বা বলতে পারে বঙ্কিমচন্দ্র ট্রান্সফর্ম মাতঙ্গিনী রাজমোহনস ওয়াইফ from a wife who suffers to a women who saves. Do you agree? তো একটা প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে বলে দিলাম আমি তোমাদের। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন রাজমোহন সোয়াইফ থেকে, কনসিডার বঙ্কিমচন্দ্র's রাজমোহন সোয়াইফ অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোভেল। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে, ডিসকাস বঙ্কিমচন্দ্র's আর্ট অফ
characterizations of women in the context of Rasmon's wife being the first Indian novel, বা বলতে পারে attempt a comparative study of the characters of Mathur and the Madhav in Rasmon's wife, বা বলতে পারে consider Bankim Chandra's Rasmon's wife as an allegory of modern India. এবার এই যে তোমরা ধরো ফার্স্ট ইন্ডিয়ান নোভেলের কনটেক্সটটা দিয়ে তোমরা আর্ট অফ ক্যারেক্টারাইজেশনসটা করে নিলে, এটা একটা সুবিধা আছে 5 মার্কসের প্রশ্নগুলোতে তোমরা কিন্তু এই প্রশ্নটা করে নিলে একটা সুবিধা পাবে। তার কারণ আর্ট অফ ক্যারেক্টারাইজেশনস মধ্যে রাসমন্ডস ওয়াইফের মধ্যে যে সমস্ত মিনি ক্যারেক্টার রয়েছে বা মাইনর ক্যারেক্টারসগুলো রয়েছে দেন সেগুলো কিন্তু হয়ে যাবে। যদি পরীক্ষাতে তোমাদের রাসমন্ডস ওয়াইফের মানে রাসমন্ডস ওয়াইফ থেকে মাতঙ্গিনী এবং হেমাঙ্গিনীর ক্যারেক্টার কন্ট্রাস্ট আসে তাহলে কিন্তু মাতঙ্গিনীর ক্যারেক্টার করে নিলে হয়ে যাবে, এবং তুমি যদি আর্ট অফ ক্যারেক্টারাইজেশন করে নাও তাহলেও কিন্তু হয়ে যাবে বেসিক্যালি। তো এটা গেল দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট রাসমন্ডস ওয়াইফ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, যারা একটা করছো এটা করে নিও, বাট মেক শিওর তোমাদের কিন্তু একটু রিস্ক হতে পারে, দুটো করে নিলে সব থেকে সেফ, একটা করলেও করতে পারো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যারা একটা করতে চাইছো এটা করতে পারো এবং দুটো করে সব থেকে সেফ হবে। এবার আসে হচ্ছে কি যে পোয়েমস, তো তোমাদের 3টে পোয়েমস বেসিক্যালি রয়েছে, 3টে পোয়েমস থেকে 3টেই না করলেও চলবে, 3টে পোয়েমস থেকে তুমি দুটো করলে সব থেকে সেফ, কেউ যদি মনে করো একটা করবে একটা করতে পারো, কোনো সমস্যা নেই, বাট একটু রিস্ক হবে কিন্তু, বোঝা গেছে? তো আমি 3টে পোয়েমস থেকে 3টে থেকেই কোশ্চেন্স দিয়েছি এবং বিভিন্ন অল্টারনেটিভ ভাবে প্রশ্ন কীভাবে আসতে পারে আমরা সেগুলো বলে দিয়েছি, ভালো করে দেখে যাবে তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে কি বললাম, 3টে পোয়েমস আছে, 3টে না করলেও চলবে, দুটো করলে সব থেকে সেফ হবে, কেউ যদি রিস্ক নিতে চাও তাহলে একটা করতে পারো। এবার সমস্ত পোয়েমস থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে দেখে নাও। প্রথম, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি bring out the spirit of romantic nostalgia, এটা একটা প্রশ্নটা ঘুরে আসতে পারে। থিম অফ মেমোরি অ্যান্ড লঙ্গিং অ্যান্ড অ্যাজ এক্সপ্লোর্ড ইন টরুডার্স আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, বা বলতে পারে বাই কালচারিজম পারফেক্টস টরুডার্থ আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি ডিসকাস, বা বলতে পারে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমস বা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রির মধ্যে কী কী অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে সেইগুলো ডিসকাস করে এভাবে বলতে পারে। এবং তোমরা যারা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি পড়েছো তোমরা দেখবে যে ওখানটায় কিন্তু আওয়ার ট্রি এরকম একটা ফ্রেজ বা ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডসগুলো কিন্তু প্রশ্ন দিতে পারে। কীভাবে দিতে পারে, ইজ মোর দ্যান এ পোয়েটিক এভোকেশনস অফ এ ট্রি। নেক্সট বলতে পারে ডিসকাস দ্য আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি অ্যাজ অ্যান এলিজি, এইভাবে বলতে পারে, বা বলতে পারে হাউ ডাজ তো দ্য ব্লেন্ড দ্য ইন্ডিয়ান অ্যান্ড দ্য ইউরোপিয়ান এলিমেন্টস ইন আর পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। নেক্সট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, নেক্সট টাইটেল দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে ইউজ অফ ইমেজারি, কী কী ইমেজারিগুলো ইউজ হয়েছে, বা বলতে পারে রোল অফ নেচার, বা বলতে পারে সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য ক্যাজুয়ালিনা ট্রি। এবার একটা জিনিস বলে দিই, এই যে রোল অফ ট্রি বা সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য ক্যাজুয়ালিনা ট্রি, এগুলো কিন্তু ফর 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট, 15 মার্কসের জন্য ভালো করে নেবে, তাহলে সেপারেট আর 5 মার্কসের প্রশ্ন করতে লাগবে না বেসিক্যালি, বোঝা গেছে? কেউ যদি একটা করতে চাও তাহলে এখান থেকে পোয়েম সেকশন থেকে এই প্রশ্নটা খুব ভালো করে করেছেও, একটু রিস্ক হবে, বাট এখান থেকে তোমরা এটা কমন পেয়ে যাবে। নেক্সট পোয়েমস হচ্ছে কি তোমার এন্টারপ্রাইজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অফ দ্য পোয়েম এন্টারপ্রাইজ, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে এক্সামিন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল এন্টারপ্রাইজ, বা বলতে পারে ডিসকাস দ্য ট্রোপ অফ pilgrimage, বা বলতে পারে লাইন তুলে হোম ইজ হোয়ার উই হ্যাভ টু গ্যাদার গ্রেস, এক্সামিন দ্য মাল্টিলেয়ার টেক্সচার অফ নিজাম এজাকেলস এন্টারপ্রাইজ উইথ রেফারেন্স টু দিস লাইন, বা বলতে পারে ব্রিং আউট দ্য আইরনি ইনহেরেন্ট ইন দ্য পোয়েম এন্টারপ্রাইজ, বা ঘুরিয়ে আসতে পারে ডিসকাস এন্টারপ্রাইজ ইজ এ কনফেশনাল পোয়েম, বা বলতে পারে ডু ইউ ফাইন্ড এনি মেসেজ in Ezekiel's enterprise justify your answers, বা বলতে পারে Nizam Ezekiel's enterprise is an allegory of the human condition on earth, describing the efforts, failures and the frustrations that man has to experience in life, বা বলতে পারে enterprise as a modern poem or enterprise as a allegorical poem। অ্যালিগরিক্যাল পোয়েম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এন্টারপ্রাইজ থেকে ভালো করে দেখে যাবে তাহলে কিন্তু সুবিধা হবে। প্রত্যেক কটা অল্টারনেটিভ প্রশ্ন ভালো করে দেখে যাবে এবং প্রত্যেক কটা থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নেবে। দুটো পোয়েমস থেকে তুমি দুটো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করে চলে যাও চোখ বন্ধ করে, এবং বাদ বাকি অল্টারনেটিভ প্রশ্নগুলো দেখে যাও, সব থেকে সেফ হবে। 3টে থেকেই আমি দিয়ে দিয়েছি, কেউ যদি মনে করো এই দুটো পোয়েমস করবে তাও ভালো, কেউ যদি মনে করো এই দুটো পোয়েমস করবে তাও কিন্তু ভালো, কিন্তু দুটো কিংবা একটা করলে হবে, দুটো করলে সেফ, একটা করলে একটু রিস্ক হবে, বাট কমন পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে কি তোমার 12AD থেকে শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দিয়েছে, আর কিছু দিইনি, সো এটা করে নিও। এবার আসে হচ্ছে কি তোমার স্টোরি, দুটো তোমাদের স্টোরি রয়েছে বেসিক্যালি, দুটো স্টোরি থেকে বেসিক্যালি তুমি যদি মনে করো তাতে একটা করবে সেটাও কিন্তু হবে,
যেহেতু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ক্লিয়ার নয়, ক্যালকাটা তরফ থেকে স্পষ্ট কোনো কোশ্চেন প্যাটার্ন দেয়নি, ওই কারণের জন্য তুমি চাইলে অ্যানাদার কমিউনিটিটাও একটু দেখে যেতে পারো, বাট যারা পড়তে চাইছো না শুধু রাইট ফর দ্য সাহেব করবে তাহলেও কিন্তু হয়ে যাবে। কী কী প্রশ্নগুলো করবে দেন সেটা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্য রাইট ফর দ্য সাহেব, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তোমার ডিসকাস দ্য রাইট ফর দ্য সাহেব অ্যাজ এ পোস্ট কলোনিয়াল রিডিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা ঘুরে আসতে পারে, হাউ ডাজ দ্য টাইটেল এ রাইট ফর দ্য সাহেব রিফ্লেক্ট দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অফ দ্য স্টোরি, বা ঘুরে আসতে পারে, হাউ ডাজ দ্য স্টোরি ক্রিটিক সোশ্যাল এক্সপেকটেশনস রিগার্ডিং দ্য ম্যারেজ ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, হাউ ডাজ কল্যাণী's ক্যারেক্টার কন্ট্রাস্ট উইথ মিস্টার সেন's এক্সপেকটেশনস অফ এ ওয়াইফ, অ্যান্ড হাউ ডাজ দ্য স্টোরি ডিপিক্ট দ্য স্ট্রাগল between native identity and colonial influence, use examples from Mr. Sen's behavior and attitude. Next প্রশ্নটা ঘুরে আসতে পারে, discuss the character of Mr. Sen as a সাহেব, বা বলতে পারে how is the bride for the সাহেব is satire on arranged marriage and western influence বা western culture, কিভাবে স্যাটায়ার করা হয়েছে এই গল্পের থ্রুতে, দেন সেটা বেসিক্যালি। তো কেউ যদি মনে করো স্টোরি থেকে একটা করবো, তাহলে স্টোরি থেকে এই প্রশ্নটা ভালো করে যাও, 100% কমন পেয়ে যাবে। এবং কেউ যদি মনে করো অ্যানাদার কমিউনিটি থেকে করো, এটা করে যেও। কি কেমনভাবে দিতে পারে দেখে নাও, হাউ ডাজ অ্যানাদার কমিউনিটি এক্সপ্লোর দ্য থিম অফ কমিউনাল ভায়োলেন্স অ্যান্ড হোয়াট মেসেজ ডাজ দ্য স্টোরি কনভে অ্যাবাউট ইট ইজ কনসিকুয়েন্সেস, বা সেন্ট্রাল থিম দিতে পারে, বা মব মেন্টালিটি অ্যান্ড ইট ইজ রিলেভেন্স টু সোসাইটি এভাবে দিতে পারে, বা রোল অফ হোয়াট রোল ডাজ দ্য ক্রাউড প্লে ইন শেপিং দ্য স্টোরিজ ট্রাজিক ক্লাইম্যাক্স, বা বলতে পারে টাইটেলটা আর কে নারায়ণস যে অ্যানাদার কমিউনিটি তার টাইটেলটা। তো তুমি অ্যানাদার কমিউনিটি করতে পারো বা দ্য রাইট ফর দ্য সাহেব করতে পারো, যে কোনো একটা স্টোরি থেকে করলে হবে। কোন প্রশ্নটা করবে দেন সেটা কিন্তু মেনশন করে দিয়েছি, দুটো স্টোরির মধ্যে থেকে একটা করলে কিন্তু হয়ে যাবে। এবার আসি সব থেকে ঝামেলার একটা পোর্শন, মীনাক্ষী মুখার্জি বা এম মুখার্জি। এবার তোমাদের বলে দিই, যদি এখান থেকে প্রশ্ন আসে কেমন ধরনের প্রশ্ন দিতে পারে দেন সেটা একটুখানি আইডিয়া নিয়ে যাও। মীনাক্ষী মুখার্জির পোর্শনসটা তোমাদের প্রশ্নের ফার্স্টে দেখতে পাবে, আমি মিডলে রেখেছি, বাট তোমাদের কিন্তু তোমাদের যে কোশ্চেন্স দেবে সেটা কিন্তু ফার্স্টেই মীনাক্ষী মুখার্জি থেকে প্রশ্ন দেবে, আমি মিডলে রেখেছি। তো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বেসিক্যালি, তোমরা ডিএসসি 3 পড়েছো, ডিএসসি 3 তে কি ছিল, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জামা ছিল। ডিএসসি 2 পড়েছো, ওখানটায় কি ছিল, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ ছিল। ওখানটায় কেমন ধরনের প্রশ্ন আসতো, তিনটে সেকশন 1 বলে একটা মেসেজ থাকতো, তিনটে 15 মার্কসের প্রশ্ন আসতো, যে কোনো একটা করতে হতো, তিনটে 5 মার্কসের প্রশ্ন আসতো, যে কোনো একটা করতে হতো। ঠিক যদি এখান থেকে প্রশ্ন আসে মীনাক্ষী মুখার্জি থেকে, তাহলে ঠিক তেমন ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। মীনাক্ষী মুখার্জি থেকে তিনটে 15 মার্কসের প্রশ্ন দেবে, তিনটে 5 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কস, যে কোনো একটা 5 মার্কস করতে হবে। যেহেতু অত্যন্ত টাইম কম এবং তোমাদের কাছে হয়তো ঠিকঠাকভাবে ম্যাটেরিয়ালস নেই, এবং মীনাক্ষী মুখার্জি থেকে অনেক কলেজ থেকে হয়তো বারণও করেছে, ওই কারণের জন্য আমি তোমাদের দুটো করে প্রশ্ন রেখেছি। বাট তাও আমি এখান থেকে দুটো প্রশ্নের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নটা তোমরা ডিরেক্টলি কমন পেতে পারো। প্রথম প্রশ্নটা কি দেখে নাও, ভালো করে প্রশ্নগুলো বুঝবে, যারা মীনাক্ষী মুখার্জি পড়েছো না ভালো হয়েছে, যদি না পড়ে থাকো দেখে নিও, একটুখানি সমস্যা লাঘব হবে বেসিক্যালি। প্রথম প্রশ্ন দেখো, ডিসকাস দ্য মেন আর্গুমেন্টস প্রেজেন্টেড বাই মীনাক্ষী মুখার্জি ইন দ্য বিগিনিং অফ ইন্ডিয়ান নোভেল রিগার্ডিং দ্য এভলিউশনস অফ ইন্ডিয়ান নোভেল অর ফিকশন ইন ইংলিশ। মানে ইন্ডিয়ান নোভেলের যে রেভলিউশনসটা সেটা নিয়ে মীনাক্ষী মুখার্জি কি আর্গুমেন্টস প্রেজেন্ট করেছেন দেন সেই কনটেক্সটটা। ঠিক আছে, নেক্সট অল্টারনেটিভ ভাবে কিভাবে আসতে পারে দেখে নাও, হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি এক্সপ্লোর দ্য রোল অফ আর্লি ইন্ডিয়ান ইংলিশ নোভেলিস্ট সাচ অ্যাজ শশীচন্দ্র দত্ত, লাল বিহারী দে, কৃপাবাই সাথিয়ানাধন, হোয়াই ডাজ সি এমফাসাইজ দেয়ার কন্ট্রিবিউশনস টু লিটারারি হিস্ট্রি। কেউ যদি বলো দাদা এতগুলো অর প্রশ্ন রেখেছো, কোন প্রশ্নটা ডিরেক্টলি আসার চান্স আছে, তাহলে এই প্রশ্নটা, রোল অফ আর্লি ইন্ডিয়ান ইংলিশ নোভেলিস্ট, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ডিরেক্টলি আসার চান্স আছে। বাট বাদ বাকি কনটেক্সটগুলো দেখে নাও, আমি তোমাদের বুঝিয়ে দেবো কোশ্চেন্স ঘুরিয়ে আসলে কিভাবে আসতে পারে। নেক্সট অল্টারনেটিভ প্রশ্ন দেখে নাও, অ্যানালাইজ দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই 19th century ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ অ্যাজ ডিসকাসড বাই মীনাক্ষী মুখার্জি। 19th century ইন্ডিয়ান রাইটার্সরা কী কী চ্যালেঞ্জেস ফেস করেছিল ওই টাইমের সময়, দেন সেটা ডিসকাস করতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন্স অল্টারনেটিভ, ডিসকাস হাউ colonial history and the cultural shifts বা societal norms contributed to the rise Indian English or fiction as interpreted by Meenakshi Mukherjee. Next, how does Meenakshi Mukherjee analyze the impact of history, nationalism, colonialism on the early Indian novel? Illustrate with example. Discuss the contributions of the women novelists
টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান নোভেল অ্যাজ এক্সপ্লোর্ড বাই দ্য মীনাক্ষী মুখার্জি। যারা মীনাক্ষী মুখার্জি পড়েছো ওখানটায় দেখবে বড্ড জোর 9 থেকে 10টা অথরের কথা উল্লেখ আছে, এবং একজন হচ্ছে কি যে উইমেন নোভেলিস্টদের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে কি তোমার এই যে কৃপভাই সাথিয়ানাথন। এটা কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে দিতে পারে, ঘুরিয়ে কি দিতে পারে এটাকে এইভাবে দিতে পারে যে কন্ট্রিবিউশনস অফ দ্য উইমেন নোভেলিস্টের ডেভেলপমেন্টটা লেখো। এবং তুমি যদি মানে তোমার কৃপাভাই সাথীনাথনের টেক্সটগুলো পড়ো তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এবং তোমরা যারা ডিএসসি 3 দিয়েছো, যারা ডিএসসি 2 দিয়েছো, তোমরা একটা আইডিয়া তোমাদের রয়েছে যে ওখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতো 5 মার্কসের জন্য, কেমন ধরনের আসতো, বিভিন্ন নোভেল সম্বন্ধে দিত বা বিভিন্ন নোভেলিস্টদের নাম তুলে দিয়ে দিত। এখান থেকেও কিন্তু 5 মার্কসের দিলে মীনাক্ষী মুখার্জির টেক্সটের মধ্যে যে সমস্ত নোভেলিস্ট বা তাদের যে রাইটিংসগুলো রয়েছে দেন সেইভাবে কিন্তু দিতে পারে। তো এই অ্যান্সারটা যখন করবে কাদেরকে মেনশন করবে যেটা থ্রু তোমার 5 মার্কসের জন্য হয়ে যাবে সেগুলো মেনশন করে দিয়েছি। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তোমাকে মেনশন করতে হবে, তাহলে 5 মার্কসের জন্য তোমার হয়ে যাবে। তার কারণ এখানটা যদি 5 মার্কসের জন্য দেয়, মীনাক্ষী মুখার্জি টেক্সটের মধ্যে যে সমস্ত রাইটার নাম রয়েছে এবং তাদের টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো বা রাইটারের নাম তুলে দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন 5 মার্কসের জন্য দিতে পারে। ওই কারণে যদি সব থেকে সেফ হবে এই অ্যান্সারটা এদেরকে দিয়ে মেনশন করে দিয়ে অ্যান্সার তৈরি করে নেওয়া। কাদেরকে দিয়ে মেনশন করবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজবংশ ওয়াইফ মেনশন করলে, লালবিহারী দেয়ের গোবিন্দ সামন্ত এবং বেঙ্গল প্রেজেন্ট লাইফ, এই দুটো মেনশন করলে লালবিহারী দের, এবং শৈচন্দ্র দত্তের হচ্ছে কি রিপাবলিক অফ উড়িষ্যা শঙ্কর, এই দুটো মেনশন করলে, তারপর হচ্ছে কি তোমার ইয়াং জমিদার। শৈচন্দ্র দত্তের হচ্ছে কি 3টে টেক্সটের কথা উল্লেখ আছে বেসিক্যালি, অ্যান্ড এই যে কীভাবে সাথিয়ানাথনের কমলা এবং শগুনা এই 3টে টেক্সট, 2টো টেক্সটের কথা উল্লেখ আছে বেসিক্যালি। কৈলাসচন্দ্র দত্তের হচ্ছে কি তোমার এই জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 এর উল্লেখ আছে। কে সিনহার হচ্ছে কি তোমার সঞ্যোগিতা অর দ্য প্রিন্সেস অফ দ্য আর্যবর্ত অ্যান্ড দ্য স্টার অফ সিক্রি, এই দুটো টেক্সট উল্লেখ আছে। এবং এ মাধবায়ের থিল্লাই গোবিন্দনন, এইটা উল্লেখ আছে একটা টেক্সট। এবং শরৎ কুমার ঘোষের দ্য প্রিন্স অফ ডেস্টিনি, দ্য নিউ কৃষ্ণ, এই এতগুলো টেক্সটের কথা উল্লেখ আছে। তুমি নোটস বেসিক্যালি এই নোটসটা তৈরি করার জন্য 3 থেকে 4টে নোভেলিস্টদের কথা উল্লেখ করলে হয়ে যায় বেসিক্যালি, বাট বাদ বাকি কোশ্চেন্সগুলো একটু চোখ বুলে যাবে। তাহলে 5 মার্কসের প্রশ্ন যদি দেয় যে কোনো একটা অথরের নাম এবং তাদের টেক্সটগুলো দিয়ে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হয় বেসিক্যালি। মেনশনস করে দিলাম, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, তার কারণ তোমাদের এর আগে আমি কোশ্চেন্সগুলো দিই ওই কারণের জন্য ভালোভাবে বলে দিলাম। এবার আসি হচ্ছে কি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলেও দেবো যে কোনটা যদি কেউ একটা করতে চাও তাহলে কোনটা করবে, ঠিক আছে? আগে কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর 15 মার্কস এটা, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ট্রানজিশনস ফ্রম রাইটিং ইন ইংলিশ টু বাংলা। যারা রাজমোহন সোয়াইপ পড়েছো, যারা স্যাররা, যারা যে কোনো স্যার তোমাদের কিন্তু বলবে যে বঙ্কিমচন্দ্র কিন্তু রাজমোহন সোয়াইফ লেখার পরে আর কোনো ইংলিশ নোভেল উনি লেখেননি, বেসিক্যালি একদম ডিরেক্টলি বাংলাতে শিফট হয়ে গেছিলেন। ওই যে কনটেক্সটটা ওটা কিন্তু ইম্পর্টেন্ট বেসিক্যালি, প্রশ্নটা ঘুরে দিতে পারে। হোয়াট রোল দ্য ল্যাঙ্গুয়েজ লিডারশিপ অ্যান্ড দ্য ন্যারেটিভ টেকনিক্স প্লে ইন দ্য আর্লি ইন্ডিয়ান নোভেল অ্যাকর্ডিং টু মীনাক্ষী মুখার্জি, সাপোর্ট ইউর অ্যান্সার্স উইথ এক্সাম্পলস। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, অ্যাকর্ডিং টু দ্য মীনাক্ষী মুখার্জি হাউ ডিড bilingualism and the act of translations contribute to the development of the Indian novel? এই দুটো প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো করে নিলে হয়ে যাবে। কেউ যদি মনে করো দাদা একটা করব, কোনটা করব, তাহলে এখান থেকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা এর আগের বারে নোটস নিয়েছো তোমরা দেখবে মার্চেন্ট অফ ভেনিস ক্যালকাটা মেসের সিলেবাসে নতুন ছিল, যেমনটা এই সিলেবাসে নোটসের মধ্যে যারা ওখানটায় একটা লাইন তুলে প্রশ্ন এসেছিলো ডিএসসি 3-তে মার্চেন্ট অফ ভেনিস থেকে, সেই লাইন তুলে প্রশ্ন আমি কিন্তু দিয়েছিলাম, যেটা গোটা ইউটিউব গোটা অফলাইন কেউ দেয়নি। ওই লাইন তুলে প্রশ্নটা ডিরেক্টলি ক্যালকাটা মেসেজে তুলেছিল। তো এই কারণের জন্য বিলিভ করতে পারে, কোনো সমস্যা নেই, আছাড়া কোনো পথও নেই তোমাদের যদিও। এবার ফর 5 মার্কসের জন্য তো প্ল্যানিং বলে দিলাম কীভাবে কী করবে না করবে। যে টেক্সটগুলোর বা যে অথরের কথা উল্লেখ করেছেন মীনাক্ষী মুখার্জি তার টেক্সটের মধ্যে তাদের নাম এবং হচ্ছে কি তাদের রাইটিংসগুলো তুমি পড়লে 5 মার্কের জন্য কভার হয়ে যাবে। বাট আমি দুটো আরও এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যে দুটো প্রশ্ন এই এক মানে এই প্রশ্নটা প্রথমের একের দাগের প্রশ্ন 15 মার্কসের থ্রুতে হয়ে যাবে। এটা হচ্ছে কি যে এই এটা দিয়ে হয়ে যাবে বেসিক্যালি, সেপারেটলি করতে লাগবে না। বাট প্রশ্নটা দেখে নাও ঘুরে ফিরে কীভাবে দিতে পারে। প্রথমে যে 15 মার্কসের প্রশ্ন আমি রেখেছি সেই প্রশ্নটা করে নিলে প্রথমেরটা আর করতে হবে না, বাট ওইটা থেকে ভেঙে কেমনভাবে প্রশ্ন আসতে পারে 5 মার্কের জন্য সেটা দেখে নাও। কেমনভাবে আসতে পারে, হাউ ডাজ
মুখার্জিস এসে হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ ইংলিশের যে কনটেক্সটটা ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পোর্শনস। প্রশ্নটা আর একটা কনটেক্সট আছে, হোয়াই ডাজ মীনাক্ষী মুখার্জি রেফার টু ওয়েস্টার্ন অথর্স। তুমি যারা টেক্সট পড়েছো দেখবে মীনাক্ষী মুখার্জি কিন্তু ওয়েস্টার্ন অথরের নাম উল্লেখ করেছেন। কাদের কাদের উল্লেখ করেছেন? শেক্সপিয়ার, বাইরন এবং কার্লাইল ডিসকাস উল্লেখ করেছেন। কি বলেছেন? ইন হার ডিসকাশনস অফ আর্লি ইন্ডিয়ান ইংলিশ ফিকশনস, মানে কি বলেছে, হোয়াই ডাজ মীনাক্ষী মুখার্জি রেফার টু ওয়েস্টার্ন অথর্স লাইক শেক্সপিয়ার, বাইরন এবং কার্লাইল ইন হার ডিসকাশন অফ আর্লি ইন্ডিয়ান ইংলিশ ফিকশন, মানে কেন উল্লেখ করেছেন? বেসিক্যালি হচ্ছে কি বাংলার ইংলিশ অথর কেমন ভাবে লিখছিলেন এবং ওয়েস্টার্ন অথর কেমনভাবে লিখছিলেন সেইগুলোকে কম্পেয়ার কন্ট্রাস্ট করার জন্য বেসিক্যালি উল্লেখ করেছেন উনি। এই কনটেক্সটটাও দেখে নেবে। আরেকভাবে আসতে পারে, হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি ইউজ রেফারেন্সেস টু ওয়েস্টার্ন অথর্স টু হাইলাইট দ্য বাইলিঙ্গুয়াল অ্যান্ড bicultural context of early Indian English writers, বা বলতে পারে how does Mukherjee's essay contribute to the broader discussions of post-colonial literature. নেক্সট অল্টারনেটিভ ভাবে এই প্রশ্নটা হচ্ছে কি তুমি যদি এটা করে নাও তাহলে এটা হয়ে যাবে, বাট ওই প্রশ্নটা ভেঙে কেমনভাবে আসতে পারে সেটা দিয়ে দিয়েছি আমি। যদিও তোমাদের হয়তো 3টে 15 মার্কস 3টে 5 মার্কস আসবে, বাট আমি তোমাদের মক টেস্টে 2টো 15 মার্কস 2টো 5 মার্কস রেখেছি। হোয়াট ডাজ মুখার্জি মিন বাই স্টেটিং দ্যাট আর্লি ইন্ডিয়ান ইংলিশ নোভেলিস্ট ওয়ার আনসার্টেন অ্যাবাউট দেয়ার রিডারশিপ, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল। টাইটেলটাও কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, বা বলতে পারে মীনাক্ষী মুখার্জি স্টেট দ্যাট আর্লি ইন্ডিয়ান নোভেলিস্ট ইন English are tentative not only about writing in accord colonial language but also about the readership. Analyze this statement in the context of the essay. তো কি বললাম যে মীনাক্ষী মুখার্জি থেকে 3টে 15 মার্কস আসার চান্স আছে, 3টে 5 মার্কস আসার চান্স আছে, বাট বাকি যে তোমাদের 3টে পোর্শনস রয়েছে, একটা কি পোর্শনস রয়েছে? নোভেল পোর্শনস রয়েছে, স্টোরি পোর্শনস রয়েছে, একটা পোয়েমস পোর্শনস রয়েছে। এই 3টে থেকে 3টে 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো দুটো 5 মার্কসের প্রশ্ন আনসার করতে হবে বেসিক্যালি, বুঝে গেছে? মীনাক্ষী মুখার্জি 5 মার্কসের কেমনভাবে আসতে পারে বলে দিলাম, এবং বাকি 3টে প্রশ্ন থেকে কেমনভাবে 5 মার্কসের আসতে পারে বলে দিলাম। তাহলে প্রথম 5 মার্কসের প্রশ্ন কি করবে দেখো, বাকি 3টে প্রশ্ন থেকে প্রথম হচ্ছে কি তোমাদের আমি রাজবংশ ওয়াইফ থেকে রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে বঙ্কিমচন্দ্র রাজবংশ ওয়াইফ অ্যাজ এ সাইকোলজিক্যাল নোভেল, বা বঙ্কিমচন্দ্র রাজবংশ ওয়াইফ অ্যাজ এ ডোমেস্টিক নোভেল, বা এন্ডিং। এবার দেখো তোমাকে একটা কম্বাইন অ্যান্সার পড়তে হয় বেসিক্যালি। তুমি টাইটেল করে নিলে এবং কোনটায় মেনশনস করে দিলে এটা একটা সাইকোলজিক্যাল নোভেল আর অ্যাজ এ ডোমেস্টিক নোভেল, এবং তুমি যখন টাইটেল লিখছো উইথাউট এন্ডিং টাইটেলটা তার কমপ্লিট করতে পারবে না, তো সেটা কারণে যদি এন্ডিংটা হয়ে গেল, এন্ডিংটা ফর 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ডিসকাস দ্য আইরনি in A Bride for the Child, how does the ending of the story reinforce its tragic theme, বা বলতে পারে what role does a language play in the story, মানে English language play in Bride for the Child, how does it become a barrier in Mr. Sen and Kalyani's relationship. Next বলতে পারে character of Kalyani, বা বলতে পারে analyze the theme of marriage and gender roles in Bride for the Child in the context of social norms, বা বলতে পারে হোয়াট রোল ডু ওমেন প্লে ইন দ্য ব্রাইড ফর দ্য সাহেব। আর একটা প্রশ্ন তোমাদের বলে দিই, সিগনিফিকেন্স অফ দ্য লেটার। যারা ব্রাইড ফর দ্য সাহেব দেখোনি, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি অনেকটা পিকচারাইজভাবে, অনেকগুলোভাবে করেছি, যেটা গোটা ইউটিউব কেউ করেনি, ওরা দেখে নিও, ভালোভাবে বুঝতে পারবে, খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। এবং তুমি যদি পড়ো তাহলে দেখবে যে লাস্টের দিকে কল্যাণী একটা লেটার ছেড়ে রেখে যায়, ওই লেটারের যে সিগনিফিকেন্সটা ওটা কিন্তু 5 মার্কসের জন্য চরম ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি তোমার হোয়াই ডাজ দ্য পোয়েট উইশ টু ইমোর্টালাইজ দ্য ক্যাজুনা ট্রি ইন ভার্স, মানে ক্যাজুনা ট্রিকে উনি ইমোর্টালাইজ কেন করতে চেয়েছেন, বা এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফাইনাল স্ট্যান্ডার কনটেক্সটটা দিয়ে উনি কিন্তু ইমোর্টালাইজ করতে চাইছেন ট্রিটাকে, ওই কনটেক্সটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল টোটাল ডিএসসি 6-এর মক টেস্ট। নেক্সট ভিডিওতে আমি তোমরা ডিএসসি 7 এবং তারপর ডিএসসি 8 দিয়ে দেবো। অ্যান্ড যারা ডিএসসি 5 দেখোনি দেখে নিও, এবং যারা পড়তে চাইছো পরের সেমিস্টার থেকে 5th সেমিস্টার থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? সো থ্যাংক ইউ।